ফেনীর ফতেপুর রেল ওভারপাস নির্মাণের কারণে প্রায় 1 মাস ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও গত কয়েকদিন তা কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত 120 কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। ফতেপুর রেল ক্রসিং এলাকায় ঢাকামুখী গাড়ি চললে চট্টগ্রামমুখী বন্ধ রাখা এবং চট্টগ্রামমুখী গাড়ি চললে ঢাকামুখী গাড়ি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে চট্টগ্রামের 5 থেকে 6 ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগে 15 থেকে 17 ঘন্টা। বিকল্প রাস্তার ব্যবস্থা না করেই 4 লেনের মহাসড়ক প্রায় আধা কিলোমিটার জুড়ে 1 লেন করা এবং টানা কয়েকদিনের বৃষ্টিতে 1 কিলোমিটার সড়ক নষ্ট হয় এই যানজট এতটা ভয়াবহ হয়েছে বলে ধারণা পরিবহন চালক ও মালিকদের। যানজট নিরসনে 2012 সালে ফতেপুর রেল ওভারপাস নির্মাণের কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের পরেও কাজ শেষ করতে না পারায় এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করে সেনাবাহিনীকে তদারকির দায়িত্ব দিয়ে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার থেকে ওভারপাসের একটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার আশ্বাস পেয়ে সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। দুটি বিকল্প সড়ক ব্যবহারের কারণে চট্টগ্রামমুখী গাড়ির জট কমে আসলেও ঢাকামুখী গাড়িগুলোর জন্য বিকল্প সড়ক না থাকায় সোমবার সকালেও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় 13 কিলোমিটার এলাকা জুড়ে ছিল তীব্র যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এমন যানজট দেশের আমদানি রপ্তানি পণ্য পরিবহনের স্থবিরতা এবং রোজা ও ঈদে মানুষের বাড়ি ফেরা আরো দুর্বিষহ করে তুলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পরিবহন বিশেষজ্ঞ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সারোয়ার জাহান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। স্বাগত আপনাদের তিনজনকে। অধ্যাপক সারোয়ার জাহান, আপনাকে দিয়েই শুরু করি। মানে বাংলাদেশের প্রধান মহাসড়ক বলা যেতে পারে, মানে একেবারে লাইফ লাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এর এই অবস্থায় এবং খুব আশু কোনো সমাধান বা মুক্তি মিলবে তেমনটাও বোধহয় মনে হচ্ছে না। হ্যাঁ, অনেকটা তাই যেটা বোঝা যাচ্ছে আর কি। আপনার এটা তো খুব তাড়াতাড়ি যে শেষ হবে কাজটা তাও না। অ্যাকচুয়ালি ঢাকা চিটাগাং যে মহাসড়ক, এটা আপনি যেটা ঠিকই বলেছেন, লাইফ লাইন। কারণ বাংলাদেশের যত রপ্তানি সেটা কিন্তু প্রায় 80 থেকে আরও বেশি 80%, 90%, 95% কিন্তু চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। তো কাজেই আপনার একদিকে দুটো শহরের মধ্যে যে আপনার ইন্টারাকশন, মানুষের যাতায়াত এবং কার্গোর যাতায়াত, সেটা তো আছেই, কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের যে আপনার মানে পণ্য সামগ্রী যাচ্ছে বা আসছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট সব কিছু এর মাধ্যমে, কাজে 95% প্রায়। কাজে এই যে হিউজ অ্যামাউন্ট অফ যে আপনার মুভমেন্ট, যেটা এটা কিন্তু আপনার এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। এবং আপনার এটা কিন্তু অনেক আগে থেকেই চিন্তা করা দরকার ছিল। জানি না কেন যারা পরিকল্পনা করেন, যারা এই ধরনের বাইপাস ওভারপাস নির্মাণ করেন বা করার পরিকল্পনা করেন, তাদের কিন্তু এই জিনিসটার প্রতি অ্যাকচুয়ালি অ্যাটেনশন দেওয়া দরকার ছিল। কারণ এটা কিন্তু ওই যেটা বললাম যে সারা বাংলাদেশের অর্থনীতি কিন্তু এর উপরে দাঁড়িয়ে আছে। স্যার, আমি যখন এরপর আপনার কাছে ফিরবো, আমি আসলে জানতে চাইবো কি করার ছিল। মানে 6 লেনের রাস্তা, 4 লেনের রাস্তা, একটা জায়গায় গিয়ে 1 লেন, তাও আসলে ঢাকামুখী গাড়ি চললে চট্টগ্রামমুখী বন্ধ রাখা হচ্ছে, চট্টগ্রামমুখী চললে ঢাকামুখী বন্ধ রাখা হচ্ছে। মানে ওসমান আলী, এ তো মানে ওই রাস্তা দিয়ে যে এখনো মানে গাড়ি চলছে, আজকের অভিজ্ঞতা কি? যেসব গাড়ি আপনারা সরকারের আশ্বাস পেয়েই যে গাড়ি চালালেন, আজকের অভিজ্ঞতা কি? আপনাকে ধন্যবাদ। আজকের অভিজ্ঞতা কিছুটা কমলেও কিন্তু যানজটের জট খোলেনি। এবং যারা এই পরিকল্পনা নিয়েছেন, এবং শুধু ওই যে কুমিল্লার যে ওভারপাস যারা করে রেলের ওভারপাস, এটা জনগণের কোনো সুবিধার জন্য করা হয়নি, জনগণের দুর্ভোগের জন্য না। আমি কুমিল্লারটা বলি আগে। কুমিল্লারটা জনস্বার্থে করা হয়নি, জনস্বার্থ বিরোধী একটা ওভারপাস করা হয়েছে। ঢাকা থেকে 33টা রুটের গাড়ি যায়, এই মানে ওভারপাস দিয়ে গিয়া
পল্লী বিদ্যুতের এখান থেকে নেমে আবার ঘুরে আসে আবার 3 কিলোমিটার, ওখানে যখন এই গাড়িগুলো আবার ঘুরে মানে চাঁদপুর যেতে, লক্ষ্মীপুর যেতে, নোয়াখালী যেতে, চৌমোহনী যেতে, এবং এই রাস্তাগুলো যখন ওখানে আবার একটা তীব্র যানজট হচ্ছে, তখন চট্টগ্রামমুখীর গাড়ি কিন্তু আর ঢাকার দিকে আসতে পারতেছে না, কারণ রাইট টার্ন। এইটা করা দরকার ছিল যে এখান থেকে যে রাইট টার্নের গাড়িগুলো মানে ওই ওভারপাসের ডাইন দিক দিয়ে যদি ভিতর দিয়ে দিত, তাহলে কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হতো না। এক, ফেনী 2012 সালে শুরু করেছেন, 2012 সাল থেকে শুরু করে ঠিকাদার বন্ধ করেছেন, এখন আবার আর্মিদের দিয়েছেন। এটা কি হয়েছে? এইটা দেখেন কি অবৈজ্ঞানিক ভাবে এটা করা হইল। এই গাড়িগুলো কিছু কিন্তু ছোট ছোট গাড়িগুলো, প্রাইভেট গাড়িগুলো কিন্তু ফেনী শহরের উপর দিয়া মানে পুরাতন রুট দিয়া কিন্তু এই চলাচল করতো। এরা করলো কি, এর সাথে এই রুটটাকে যুক্ত করে এক সমানে কেটে ফেললো, এক সমানে মানে ওটা বন্ধ করে দিল। ওটা বন্ধ করে দেওয়ার কারণে টোটাল গাড়ি কিন্তু না হাইওয়ের ভিতরে আছে, হাইওয়ের ভিতরে ফেনী শহরের ভেতরে রাস্তাটা এখন কেটে ফেলা হয়েছে, এখন কেটে ফেলা হয়েছে। তাদের প্রজেক্টে নিয়ে আসছে, তাদের প্রজেক্টে নিয়ে আসার কারণে উচিত ছিল যে এইটা কাজ শেষ করে মানে ফেনী শহরের ভিতরে পুরাতন রাস্তা বলে যেটা আর কি, ফেনী শহর উপর দিয়ে চট্টগ্রাম যাওয়া হতো বাইপাস হওয়ার আগে, এই রাস্তাটা কিন্তু চলমান ছিল এবং গাড়ি চলাচল করতেছিল। এইটা না করে ওইটাও বন্ধ করে দিলেন। বন্ধ করে ওই দিকে সয়ল্যান্ডের গাড়ি এসে এখানে একটা একটা গাড়ি পার হচ্ছে। একটা একটা গাড়ি পার হওয়া মানে হচ্ছে কি, যে এই গাড়িগুলো আর স্বাভাবিকভাবে তার গতি হারিয়ে ফেলতেছে। তার সাথে যুক্ত হয়ে যায় এই মেঘনা ব্রিজের এখানে যে একটা মেঘনা ব্রিজের এখানে 4 লেনতে যায় সিঙ্গেল লেনে পড়তেছে, অর্থাৎ ব্রিজটা হচ্ছে একটা গাড়ি যাইতে পারে, একটা গাড়ি আসতে পারে, এখানে ফ্লো কমে যাচ্ছে, এই জন্য কাশপুর পর্যন্ত জাম চলে আসতেছে। আবার ওপারে যে গৌরীপুরের দিকে কুমিল্লার দিকে গাড়ি যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে যে ওখানে ওয়েস্কেল আছে একটা, এবং ওয়েস্কেল যারা নিয়েছে এবং তারা টুল প্লাজা নিয়েছে, এবং একই লোক নেওয়ার পরে ওখানে যাওয়ার পর বলতেছে তুমি ওভারলোড গাড়ি ঘোরো। ওভারলোড গাড়ি ঘোরো মানে ওখান থেকে আবার এইটা তুমি অবিশ্বাস করলে ওইটাই যাও তুমি আরেকটা ওয়েস্কেল আছে এখানে, তখন তার পেছনে আবার গাড়ির জট তৈরি হচ্ছে। তার গাড়ি মানে তার মধ্যে যদি আপনার এই ড্রাইভারের সাথে আলোচনা কথাবার্তা গাড়িগুলো যদি 3 মিনিট হয়, তাহলে সেই তেল তো চলে যেতেছে এইদিকে মেঘনা, ওদিকে চলে যায় সীতাকুণ্ড। আবার সীতাকুণ্ড যে একই সমস্যা, ওখানে ওই স্কেল আছে, ওই স্কেলে টাকাগুলো ধীর গতিতে তুলতে খুবই গতি, মানে যত আস্তে তুলবে লোডটা মানে তার মানে পারফেক্ট সে পাবে, একটু স্পিড হলে তার লোড বেড়ে যায়, ওখানে যায় আবার তার গতি থামতেছে। এই যে কাজগুলি করতেছে কুমিল্লা ওভারপাস, চট্টগ্রাম থেকে 33 ফেনী ওভারপাস, তারপর হচ্ছে সীতাকুণ্ডে ওয়েস্কেল, তারপরে রাস্তার দুই পাশে কাঁচা বাজার দোকানপাট অপসারণ করলেও সেই জায়গার মধ্যে কিন্তু মানে অপসারণ করলো সেই জায়গা এখন অপসারণ করছে, 1 ঘন্টা পরে আবার কাঁচা বাজার রাস্তার উপরে কাঁচা বাজার দোকানপাট সবই বসে পড়তেছে। এই কাজগুলি সরকার কি করা দরকার ছিল? এই সরকারের দায়িত্ব ছিল যে এই গাড়িগুলো রাস্তা চালু রেখে, ফেনী শহরের রাস্তাটা চালু রেখে তার এই কাজটা করা উচিত ছিল। আবার যে কাজটা দুইটা রাস্তা এক সমানে করলো, কিরকম একটা চালু করে আপনি যা কথা বলতেছিলেন শুরুতে, একটা চালু হলে আরেকটা বন্ধ থাকে, মানে ঢাকামুখী গাড়ি যদি আসে তাহলে চট্টগ্রামমুখী বন্ধ, চট্টগ্রামমুখী গেলে ঢাকামুখী বন্ধ থাকে। এখানে কিন্তু দুইটা রাস্তায় চালু রাখা সম্ভব ছিল, সিঙ্গেল রুটও যদি হয় তাহলে দুইটা রাস্তা চালু রাখা সম্ভব ছিল, সেটা কিন্তু তারা করলেন না। কি বিবেচনা থেকে করলেন না এই বিষয়টা আমাদের সাথে কোনো আলোচনা হয় নাই, তার দুর্ভোগটা সমস্ত আমাদের। আমি আবারও আসবো আপনার কাছে, আপনারা কি কি মনে করছেন, কি কি এখনো করা যেতে পারে, কারণ ইলিয়াস কাঞ্চন খুব শিগগিরই, এমনকি মন্ত্রী মহোদয়ও বলছেন না যে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে, তিনি বলছেন 25 দিন লাগতে পারে এই নির্মাণ কাজ শেষ হতে। কিন্তু আমরা যদি মনে করি যে 2012 সালে শুরু হয়েছিল, 3 বছর পরে আসলে সরকার টের পায় যে 30% কাজও, প্রতিশ্রুত কাজও করেনি আগের ঠিকাদার, তারপর তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন ঠিকাদারকে কাজ দিয়েছে। কাজে 25 দিনেই শেষ হবে তারও কোনো নিশ্চয়তা নেই। আর মানে 1 মাস একটু বেশি সময় পরে ঈদ। এটা তো গেল হাইওয়ে মহাসড়কের কথা। আমি গতকালকে উত্তরা থেকে আমি কাকরাইলে গিয়েছি, 4 ঘন্টা সময় লেগেছে। এবং ঢাকায় যে যানজট শুরু হয়েছে সেটি আপনারা জানেন যে ঢাকাতেও কিন্তু এরকম কর্মযজ্ঞ হচ্ছে, উন্নয়ন কর্মযজ্ঞ। এখন উন্নয়ন কর্মযজ্ঞের মধ্যে আবার এরকমও শুনেছি মন্ত্রীরা বলেন যে উন্নয়ন কর্মযজ্ঞ হলে তো কিছুটা মানে দুর্ভোগ পোহাতে, কিন্তু দুর্ভোগ পোহাতে হবে সেটা কতদিনের জন্য?
এটা তো একটা টাইম লিমিট আছে। আপনারা যাদেরকে কাজগুলো দেন তাদেরকে তো নিশ্চয়ই আপনাদের একটা টাইম ফ্রেম বেঁধে দেন, এবং টাইম ফ্রেমের মধ্যে কাজটা না হলে পরে তাদের জন্য কি শাস্তির বিধান করেন, এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কিংবা জনগণ, এই দেশের জনগণ কিন্তু জানতে পারলো না। এই যে একজন ঠিকাদারকে মানে বাদ দিয়ে আর্মির তত্ত্বাবধানে আরেকজনকে দেওয়া হলো, এরকম কাজ কিন্তু বহু হয়েছে। ঢাকাতেও আপনি জানেন ফ্লাইওভার গুলো তৈরি করতে গিয়ে শুধু সেটা না, তাদের শাস্তি তো দূরের কথা, আমরা যেটা জানি যে তারা পুরস্কৃত হয়েছেন, যে সময় বেশি লাগার জন্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, সেই খরচও আমাদেরকে দিতে হয়েছে। আমার কাছে অবাক লাগে, আমি এরকম আর ওই যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, একদম যথার্থ যিনি এই গানটি লিখেছেন, মানে এত যথার্থ লিখেছেন, এইরকম মানে নিয়ম কানুন, এরকম আইন, এরকম সুযোগ সুবিধা পৃথিবীর আর কোথাও কিন্তু আপনি পাবেন না। এখন এরা পাচ্ছে কেন? এই কাজগুলো কারা পায়? যখন যে সরকার থাকে সেই সরকারের লোকজন যারা এই ঠিকাদারি ব্যবসা যারা করেন তারাই কিন্তু পায়। যদি তারা পায় তাদেরকে তো আপনি শাস্তি দিতে পারবেন না। তো এই যে এই বিষয়গুলো আসলে জনগণ আসলে কাকে বিশ্বাস করবে, কার কাছে যাবে? জনগণ আসলে মানে সত্যি কথা বলতে যে কিসের মধ্যে যে আছে, যে কি দুর্ভোগের মধ্যে মানে জনগণ এই সময় কাটাচ্ছে। আপনি আমাকে বলেন যে আমার মতো একটি মানুষ উত্তরা থেকে 4 ঘন্টা যদি আমাকে গাড়িতে বসে থাকতে হয়, তাহলে আমি কাজটা কি করব? তাহলে আমার জীবন থেকে এই যে প্রতিদিন এই সময় চলে যাচ্ছে, আল্লাহ তাআলা কি আমাকে এক্সট্রা কোনো আমাকে হায়াত দান করবেন আমাকে কাজ করার জন্য? এত সুন্দর একটা পৃথিবীতে এত সুন্দর একটা জীবন দিয়ে আমাকে পাঠিয়েছেন, আমাকে কাজ করার জন্য পাঠিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধিকে আমি কাজে লাগাতে পারছি না। তো এটা কেন পাচ্ছি না, কাদের জন্য পারছি না, এই জবাব কি তারা দেবেন? এখন এই যে বলতেছে যে আপনি যেটি আমাকে প্রশ্ন করলেন যে আর কয়েকদিন পরে আমাদের ঈদ শুরু হবে, আসলে কিন্তু আবার মন্ত্রী বলেছেন যে ঈদের সময় দুর্ভোগ থাকবে না। ঈদের সময় কিভাবে সেটা নিশ্চিত করা যাচ্ছে? 25 দিন যদি মন্ত্রীর কাছেই খবর থাকে 25 দিন লাগবে কাজ শেষ হতে, তার মানে আপনি বিশ্বাস করছেন না? না না, আমি না আপনি বিশ্বাস করছেন না, আমরাও কিন্তু বিশ্বাস করছি না, এবং এই দেশের জনগণও বিশ্বাস করে না, এবং জানে যে এই ধরনের কথাগুলো বলা হয়, এই ধরনের কথাগুলো বলে মানে আশ্বস্ত করার জন্য বলা হয়। কিন্তু এখন জনগণ মানে মনে করে যে এই আশ্বস্ত আমাদের তো আর কোনো পথ নাই, রাস্তা নাই, আর কোনো ওয়ে নাই। কিন্তু যেখানে ওয়ে নাই সেখানে এই দুর্ভোগ আমাদের মেনে নিয়ে। আমি একটা বিরতিতে যাই অধ্যাপক সারোয়ার জাহান, আমি আপনার কাছে ফিরবো। রাস্তা নাই তো বললেন অন্য অর্থে ইলিয়াস কাঞ্চন, আমি যদি বলি মানে এই যে রাস্তা নাই, রাস্তা তৈরির জন্য আর সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, মানে এটা কি করে সম্ভব? এবং আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে বিকল্প রাখবার পথ ছিল কিনা, বিকল্প রাখা গেলেও রাখেনি নাকি, এই বিষয়গুলো জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক, ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক সারোয়ার জাহান, এই যে মানে রাস্তা না রেখে রাস্তার কাজ করা, সেটাই কি আসলে একমাত্র উপায় কিনা? অবভিয়াসলি না, কারণ এটা তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা হচ্ছে বিদেশে, আপনি শহর হোক বা খুব হাই ভলিউম রাস্তা হোক, সেখানে যখন কাজ হয় তখন অল্টারনেটিভটা রেখে সেটা করতে হয়। কারণ এই যে হিউজ ট্রাফিক মুভমেন্ট করছে, সেটা বন্ধ করে দেওয়া মানে এটা বিরাট ব্যাপার। এটা মানে, এবং আপনার ঢাকা চিটাগাং রাস্তা যেটা মানে যেটা একটু আগে আপনি বললেন যে এটা হচ্ছে আমাদের লাইফ লাইন। যেটা এখানে কোনো ধরনের অবস্ট্রাকশন, কোনো ধরনের যদি ডিলে হয় কোনো কিছুতে, তাহলে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো করার আগে যেটা করা হয়, যে আজকাল অনেক মডার্ন টেকনোলজি, আমরা চিন্তা করছি স্যাটেলাইট অমুক তমুক, কিন্তু এইসব ক্ষেত্রেও কিন্তু মডার্ন টেকনোলজি, যেমন অনেক সাবজেক্ট যেটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেখানে ক্রিটিক্যাল পাথ মেথড, বিভিন্ন ধরনের মেথড আছে, এবং এইগুলোতে যে প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছরে কি রিসোর্স লাগবে, কতটুকু কাজ হবে, এবং আপনার ক্যালকুলেশন সিমুলেট করে যে আমার এই যে ট্রাফিক ভলিউম আসছে, এটাকে আমি যদি ঠিকভাবে রাখতে হয় আমাকে,
যে ফ্লোটাকে, তাহলে কি করতে হবে, অল্টারনেটিভ পাথ কোনখান দিয়ে নিতে হবে, বা এখানে আরেকটা কোনো অল্টারনেটিভ ব্রিজ করতে হবে কিনা, এই সবগুলো করে তারপরে কাজ শুরু করা হয়। এবং আপনার এখানে যেটা একটু আগেই বলা হলো যে 3 বছর পরে এটা, তার মানে 3 বছর কোনো মনিটরিং হয়নি। মানে এই যেটা বললাম যে একটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে আপনার প্রতিটা দিন ওটা থাকে যে কত রিসোর্স ব্যয় হবে, কতটুকু কাজ হবে, এটাকে রেকর্ড করে এবং যারা কাজ করবে তাদেরকে এগুলো সাবমিট করতে হয়। কিন্তু মানে এই যে আমাদেরকে বলা হয়, বোঝানো হয়, আমি যদি গুলিস্তান ফ্লাইওভারের কথাই বলি, বছরের পর বছর সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করেছে যে কি দুর্বিষহ দুর্ভোগের মধ্য দিয়ে ওই এলাকার মানুষ গেছেন, এবং আমরা একরকমের ব্যাখ্যা শুনেছি যে দুর্ভোগ তো হবেই পরবর্তী সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। আসলে উপায়টা কি? মানে আমাদের দেশ ছোট, রাস্তা কম, মানে আমরা বিকল্প রাস্তাটা আসলে কি জিনিস, মানে বিকল্প কি রাখা যেত? না, অবভিয়াসলি বিকল্প রাস্তা থাকবে না কেন, ওখানে তো আরো ইজি। ঢাকা একটা শহরের মধ্যে হয়তো কিছুটা ডিফিকাল্টি আছে যে বাড়িঘর হয়ে গেছে সবকিছু, কিন্তু ওখানে ল্যান্ড পড়ে আছে, আছে, সেখানে তো বিকল্পের কোনো অভাব নাই, বিকল্প রাস্তা ইজিলি করা যেত এবং সেটা টেম্পোরারি করতেই হতো এবং আপনার আশেপাশে সেই ধরনের ব্যবস্থা করাই যেত। এটা কোনো, কিন্তু যেটা দেখা গেছে অলরেডি আপনার যেই রাস্তাটা আছে যেখান দিয়ে যাতায়াত করা যাচ্ছে সেটাও নষ্ট করে দেওয়া হলো। যেটা আপনার আমাদের ঢাকা শহরের ভিতরে আপনি দেখেন যে ফ্লাইওভারগুলো যখন তৈরি হয়েছে নিচের রাস্তা পুরোটা ধ্বংস। এটা তো করার কথা না, মানে সেখানেই নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, সেখানে এটা তো সিস্টেম না, এটা সিস্টেম না। এই যে ফ্লাইওভার গুলো হয়েছে দেখবেন যে স্ল্যাব গুলো কিন্তু এনে কিন্তু এখানে ফিট করা হয়েছে, তো যেখানে স্ল্যাব গুলো ফিট করা হয়েছে বাইরে অন্য জায়গায় কি করে, তো অন্য জায়গায় একসঙ্গে অনেকগুলো স্ল্যাব করা যেত, করে এনে কিন্তু একই টাইমে কিন্তু সময়টাকে আমি সাশ্রয় করতে পারতাম। সেই সময়টাকে তো আমরা সাশ্রয় করি নাই, কিন্তু আমার ইচ্ছা মতো আমি রাইট আমার ইচ্ছা মতো সময় ক্ষেপণ করে করে আমি এটা করি। তো এই যে এই বিষয়টা যে বিকল্প, তো এটাও তো একটা বিকল্প, যেহেতু আমার স্ল্যাব অন্য জায়গায় বানানো হচ্ছে, এখানে আমি পিলারটা শুধু আমি উঠাচ্ছি, তো আমার পিলার উঠাতে কয়দিন সময় লাগে? তো সময় লাগার বিষয় না, স্ল্যাব তো এখানে আগের থেকে তৈরি হবে, যে এই মাপ অনুযায়ী স্ল্যাব তৈরি হবে, পিলার আমার কতটুকু ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স অনুযায়ী আমার স্ল্যাব তৈরি হবে এবং স্ল্যাবগুলো এসে এগুলোর সঙ্গে ফিট হয়ে যাবে। কতদিনের ব্যাপার এটা? এখন জায়গা লাগে না, পিলার তুলতে কিন্তু জায়গা লাগে। শুধু আপনি যদি নিচে স্ল্যাব রেখে পিলারের নিচের জায়গা আসলে গাড়ি চলাচলের জন্য বন্ধ করবার তো কথা চলাচল করতে দিচ্ছেন না, আপনি ওখানে মাল মেটেরিয়ালস রাখতেছেন, মানে আপনি এটাকে যে নষ্ট করছেন, যে সেই নষ্ট অবস্থায় আপনি রেখে দিচ্ছেন। আপনি হয়তো দেখেন নির্মাণ সামগ্রী করে জীবনহানির ঘটনা ওখানে এটা রাখতেই হবে যে আলাদা একটা খরচ, যেটা আপনার ওই কনস্ট্রাকশনের খরচ না, এই যে ট্রাফিক মুভমেন্টটাকে ঠিক রাখার জন্য যা যা করার জন্য আলাদা খরচ রাখতেই হয়। এটা থাকে হয়তো ছিল কিন্তু সেটা করেনি মানে নিজেদের। আমাদের এত উন্নয়ন কাজ হচ্ছে ওসমান আলী, কোথাওই তো আমরা বোধহয় বিকল্প ব্যবস্থাটা কি মানে দেখলাম কিনা? কোথাও কোনো বিকল্প ব্যবস্থা নাই। শুধু আমি গত 4 তারিখের একটা সিদ্ধান্তের কথা আমি বলি। সরকার সিদ্ধান্ত নিয়েছে সড়কের খালি জায়গায় মাটি ভরাট করে বাসবে নির্মাণ করতে হবে এবং সরকারের এই রিসিট পেমেন্ট করতে হবে, প্রয়োজনে ডাইভার্সন করতে হবে। নির্বাহী প্রকৌশলী সহজ এই সিদ্ধান্তের কথা 1 মাস আগে নিল, কখন? ঈদের আগে যায়। এখন তারা রাস্তা কোথায় বাসবে করবার কথা বলছে, এই যে বাসবে করা বলছে যে এই চট্টগ্রাম সড়কে সাইনবোর্ড, এই যে চট্টগ্রাম এই যে আমাদের এখানে সাইনবোর্ড, এই যে চিরাং রোডে সাইনবোর্ডে বললো কি যানজট নিরসনের জন্য মানে খালি জায়গা বাদিকে আছে ওখানে তার বাসবে করতে হবে এতদিনে। দ্বিতীয় সিদ্ধান্ত সিমরাই একটা ট্রাক স্ট্যান্ড আছে, ওখানে সে বললো এই স্থানের সড়ক উভয় পাশে উচ্ছেদকৃত স্থানে, মানে উচ্ছেদ করছে 280 মিটার সার্ভিস লেন সেটা বাসবে নির্মাণ করতে হবে, বাইপাস সড়ক চালু করতে হবে। কবে কবে মানে এই যে 2/4/2018 তারিখের কবের মধ্যে হবে সেই বিষয়ে কোনো শুধু হবে করতে হবে এটা হলো একটা বাসবে সার্ভিস সেন্টার, এগুলোর কথা তো অনেক দিন থেকে বলছেন, অনেক দিন করতে হবে। এবং অবৈধ দখলদার উচ্ছেদ করার রাস্তা প্রায় 10 ফুট চওড়া করে বাস নির্মাণ করতে হবে, সব হবে এবং সে মানে হওয়ার মধ্যে আছে। এরকম যদি আপনার আমি বলি তাহলে অনেকগুলি বলতে পারবো। আমরা কেএসপির সামনে অনেকদিন ধরে ডালাই হচ্ছে, উত্তরবঙ্গের গাড়ি চলে না। আপনি যাবেন ইপিজেড, সাভার ইপিজেড এখান থেকে শুরু হবে, ওখান থেকে কোনো গাড়ি আর মুভ করবে না,
মানে গাড়ি মানে সকালে ওখানে থেমে থাকবে। কেন? যে ওখানে ইয়ের কাজ হচ্ছে, এই ঢালাই কাজ হচ্ছে বিকেএসপির সামনে, এবং কালিয়াকুড়ি ব্রিজ, এই যেখানে ঘপসা পড়ে ঢাকা জয়দেবপুর টাঙ্গাইল সড়ক ব্রিজের সামনে যানজট, তার মানে হচ্ছে উক্ত মহাসড়কের সার্ভিস লেন বাড়াতে হবে। তাইলে সব কিন্তু খালি বাড়াতে হবে মধ্যে আছে, তারপরে চলমান কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে, একটা সমাপ্ত হয় না। অবিলম্বে নির্মাণ দিন ব্রিজ এলাকায় যান চলাচল সচল রাখতে হবে। কিভাবে? হাউ ইট পসিবল? কিভাবে রাখবে? ওখানে যে কথাটা যে স্যার বলতেছিলেন যে ফেনী, আমি বললাম ফেনী বন্ধ করে দিয়েছে, এবং ওখানে দুইটা পথ আপনি যদি ব্যক্তিগতভাবে, আমরা কালকে একটা দুইটা পথে একসাথে কাজ শুরু করতে হলো, এবং আমরা যদি কালকে তদন্তে যাই তাহলে দেখা যাবে যে ওখানে দুইটা রাস্তা চালু রেখে এই কাজটা করা সম্ভব ছিল। তৃতীয় রাস্তাটা বন্ধ করার কোনো যুক্তিগতাই ছিল না। শহরের উপর দিয়ে কিন্তু অনেকগুলি গাড়ি, প্রাইভেট কার, এরা কিন্তু শহর ব্যবহার করছে একমাত্র কোচ এবং ট্যাক্স ছাড়া, এরা কিন্তু প্রাইভেট কার ছোট গাড়ি ব্যবহার করছিল, সেটা তারা ওখানে করতে দিল না। তাহলে করতে দিল না মানে দেখেন অমানবিক কাজটা কোথায়। একটা চালক 4 ঘন্টা থেকে 16 ঘন্টা 17 ঘন্টা গাড়িতে যায়, ওখানে মহিলা যাত্রী আছে, তাদের পয়েন্ট স্টেশনে জায়গা কি, মানে চালক কন্ট্রাক্টর নাই, এক জায়গায় দাঁড়ায় পড়লো, মহিলা যাত্রীদের কি অবস্থা? সেটা কোনোদিনই বাংলাদেশে নাই, এবং সেটা তো কোনো ব্যবস্থায় মালয়েশিয়াতে কি আছে, কয়েকদিন আগে উন্নতি হয়েছে। আপনার 200 কিলোমিটার রাস্তা পার হওয়ার মাঝখানে একটা পেট্রোল পাম্প, একটা বাসবে, একটা খাওয়ার জায়গা, গোসল করার জায়গা, রেস্ট করার জায়গা, সবই থাকতে হবে। না থাকলে সেটা মহাসড়ক নির্মাণের সাথে আসলে এগুলো একদম মানে সম্পর্কিত। মহাসড়ক মানে এগুলো থাকতে হবে। দ্বিতীয়ত কথা, একটা ট্রাক চট্টগ্রাম থেকে পঞ্চগড় যাবে, ও রাস্তায় মানে অস্থায়ী টার্মিনাল, ট্রাক টার্মিনাল কোথায়? ওই ড্রাইভারটা কোথায় রেস্ট নিবে? কোথায় গিয়ে সে মানে এই তার এই জায়গাটা সে থাকবে? একটা ড্রাইভার কি এতক্ষণ গাড়ি চালানো সম্ভব? সম্ভব না। এগুলোর জন্য যারা এই যে মনিটরিং সেল করে, যারা অনেকগুলি সিদ্ধান্ত এখানে আছে। আমি আপনার কাছে এরপরে যখন আসবো আমি এও জানতে চাইবো যে আপনারা আসলে মানে আজকেও আপনারা গাড়ি তো চালালেন, আমি জানতে চাইবো যে আপনাদেরও অনেকে বলছেন যে ভাড়া বেড়ে গেছে, পণ্য পরিবহনের ভাড়া বাড়ছে, মানে কিভাবে এরপর কাজটা চালিয়ে যাওয়া যাবে? রোজা ঈদ সামনে রেখে কি রকম পরিস্থিতি আশা করছেন সেটা শুনবো। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে আমি জানতে চাই যে এই যেই এরকম একটি মিটিং এর কাগজ নিয়ে ওসমান আলী কথা বললেন, আমরা জানি যে আপনি বছরের পর বছর ধরে এরকম প্রচুর মিটিং এ আপনারও যাওয়ার সৌভাগ্য হয়, মানে এই যে আপনাদের পরামর্শ নেন, এই যে সমন্বয়ের কথা বলেন, মন্ত্রী আবারও বলেছেন যে একটা সমন্বয় করে তারা কাজ করবার চেষ্টা করছেন। সমন্বয়টা থাকে না কেন? কে আসলে দেখভাল করে যে উন্নয়ন কাজগুলো কিরকম হচ্ছে? মিটিং একটা সামনে অবশ্যই ওসমান ভাইও থাকবে, আমরাও থাকবো। সেটা হলো যে ঈদকে নিয়ে সামনে রেখে একটা মিটিং হয়, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাইকে নিয়ে একটা, এবং ওইখানে জাস্ট মানে কথাই বলা হয়, আসলে কাজ তো যাদের করা তারাই করে এবং তারাই করবে, এটাই আমরা চাই। কিন্তু তারা যদি সঠিকভাবে যদি করতো তাহলে আসলে জনগণের দুর্ভোগটা কিন্তু থাকতো না। তো এখন মানে সত্যি কথা বলতে যে এইভাবেই চলে যাচ্ছে, যদি না চলতো, এই যে ওসমান ভাইরা অনেক আন্দোলন করেন, অনেক সময় স্ট্রাইক করেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু কোনো স্ট্রাইক করেন না। এই ব্যাপারে যদি স্ট্রাইক করতো, যদি বলতো যে আমরা গাড়ি চালাবো না, তাহলে কিন্তু বোধহয় হতো। কিন্তু এই কাজটা কিন্তু ওনারা করছেন না। কিন্তু আমরা আসলে কোনো না কোনো ভাবে আমরা জোড়া তালি দিয়ে আমরা চলে যায়, আমরা চালিয়ে নিই, এবং যখন চলে যায় তখন কিন্তু পরবর্তী সময় আমরা আবার ভুলেও যাই, এবং পরের দিন আবার যখন বিপদে পড়ি, আবার যখন কষ্টে পড়ি, তখন আবার মানে আমরা মানে উত্তেজিত হই। কিন্তু ওই জায়গাটুকু আবার পার হওয়ার পর আবার উত্তেজনা আমাদের চলে যায়। আমরা মানসিকভাবেও আমরা এই জায়গার মধ্যে গিয়ে পৌঁছাইছি। তো যে কারণে আসলে সমস্যার সমাধান, স্থায়ী সমাধান আমাদের খুব একটা হচ্ছে। আমি বিরতিতে যাই, বিরতির পর আমি আপনার কাছেই ফিরবো। যে কথাটা আপনি বললেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সমস্যাটা তো এই গত কদিনেরই নয়, মাসখানেক ধরেই বাড়ছে আর গত কদিনে তীব্র হয়ে উঠেছে। তারপরেই আমরা আসলে কথা শুরু করলাম। আর আমি আপনার কাছে এও জানতে চাইবো, এই প্রশ্নটি নিয়ে সবার কাছে ফিরবো, যে উন্নয়ন যে হচ্ছে, 6 লেনের গাড়ি যে 6 লেনেই গন্তব্যে পৌঁছতে হবে, ফ্লোটা যে গতিটা যে এক থাকতে হবে, সেটা আমরা ভুলে যাচ্ছি কিনা। একটা বিরতির পর ফিরে এলাম রাজকারণ। ইলিয়াস কাঞ্চন, মানে
6 লেনের রাস্তা হলে 6 লেনের গতিতেই যাতে গন্তব্যে পৌঁছানো যায়, 4 লেনের রাস্তা হলে যাতে 2 লেনে টোল না থাকে, 1 লেনে ওয়েইং মেশিন বসানো না থাকে, যাতে সকল গাড়িকে আবার ওইটা ঘুরে যেতে হয়, এগুলো আমাদের মাথায় থাকছে না কেন? এখন এগুলো যে মাথায় থাকছে না, এটার পিছনে ওই যে বাণিজ্যটা আসলে মানে বড় কথা আর কি। আপনার রাস্তার বাণিজ্য যদি আপনি মানুষের কথা চিন্তা করে যদি আপনি করেন, তাহলে এগুলো থাকবে না। তাহলে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে যেতে পারে সেই চেষ্টাটাই থাকবে। আর আরেকটি প্রশ্ন আপনি আগে করেছিলেন, সেটি হলো যে এই আর কয়েকদিন বাকি আছে, তাহলে এর মধ্যে যে কিভাবে রাস্তা ঠিক হবে। ওই যে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে বিকল্প কি করা যেত না, এইটাই কিন্তু বিকল্প হবে। মানে প্রপারলি যে কাজটা যেভাবে করা দরকার সেইভাবে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু করতে পারবে না। এইটাকেই তখন একটা মানে এটা ম্যানেজমেন্ট করা হবে, একটা ম্যানেজমেন্ট ঈদের আগে আসলে একটা ম্যানেজমেন্ট, বিকল্প রাস্তা, এবং এটা প্রত্যেক ঈদেই কিন্তু হচ্ছে। কিন্তু আপনি দেখেন এর আগেও কিন্তু হয়েছে, যেটা ওই যে আপনার ঢাকা জয়দেবপুরের যে রাস্তা, সেখানেও দেখেন যে এর আগে কিন্তু এরকমই মানে পানি জমে রাস্তা ভেঙে চলে যখন হয়েছিল, তখন কিন্তু এই ধরনের কিন্তু ম্যানেজমেন্ট করা হয়। তো আমাদের ম্যানেজমেন্টের জন্য একটা অর্থ ব্যয় হচ্ছে, এবং সেই অর্থটা কিন্তু ছোটখাটো না, কিন্তু কয়েকশো কোটি টাকা এর পিছনে কিন্তু ব্যয় হয়। তারপরে এই যে এখনো যেটা হবে, এই ঈদেও যেটা হবে, মানে যাবে মানুষ একটা ম্যানেজমেন্টের মাধ্যমে অনেকগুলো টাকা মানে আমাদের রাজস্ব থেকে মানে খরচা করার পর তারপরে দিয়ে আবার আরেকটা দুর্ভোগ আমরা পোহাবো, যার জন্য এই যে 6 বছর আমরা দুর্ভোগ পোহাইছি, এরকম হয়তো আরো 2-1 বছর আমরা দুর্ভোগ পোহাবো, তারপরে প্রপারলি জায়গাটা হয়তো আমরা পেতে পারি আর কি, যেটা আমরা চাইছিলাম সেটা হয়তো আমরা পেতে পারি। ওসমান আপনার কাছে একই প্রশ্ন, যে গতিটা ঠিক রাখা যাচ্ছে না, এটি সমগ্র বাংলাদেশেরই একটা সমস্যা কিনা? মানে আমরা অপেক্ষা করি অধীর আগ্রহে, কোথাও 3 লেন 4 লেন 5 লেন হবে, কিন্তু গতিটা ঠিক থাকছে না। এবং গতি ঠিক থাকবে যখন 6 লেন, যখন ঢাকা পর্যন্ত চট্টগ্রাম 6 লেন কাজটা হবে, ব্রিজগুলো তো তার সাথে সাথে 6 লেনে করতে হবে। কারণ আপনি রাস্তা 6 লেনে ব্রিজ করলেন না, তাহলে তো যানজট নিরসন হবে না। দেখেন, আমি এই যে টাঙ্গাইল রোডের যে সমস্যা, একই সমস্যা চট্টগ্রাম রোডে, একই সমস্যা টাঙ্গাইল, এটা আপনার প্রতিদিন পত্রিকায় উঠতেছে, এটা পত্রিকায় কম উঠতেছে, যেমন কিন্তু এই রোডেও আছে। আমাদের অনেক দর্শক আজকে বিশেষভাবে লিখছেন যে গাজীপুরে অসহনীয় হয়ে উঠেছে। আমি সেটি বলতে আসতেছিলাম। গাজীপুর থেকে, ময়মনসিংহ থেকে গাজীপুর শালনা আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা 20 মিনিট, আর শালনা থেকে ঢাকা আসতে সময় লাগে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। কারণ কি? কারণ হচ্ছে গাজীপুরের সমস্ত ড্রেনের কাজ শুরু করছে এখন জায়গা। এখন গাজীপুরের সমস্ত রাস্তা 2 পাশে যে ড্রেন হচ্ছে, এবং এই ভর বর্ষায় ড্রেন হচ্ছে। আমরা কয়েকদিন আগে একটা তদন্তে গেছিলাম, আমার চিফ ইঞ্জিনিয়ার সহ আমার খুব রিকোয়েস্ট করলো আমাদের সবাই যে আপনার একটু যেতে হবে, আমার বাড়ি গাজীপুরে। আমি মুখস্থ বলতেছিলাম কোথায় কোথায় রাস্তা চিকন, কোথায় কোথায় যানজট, বলে ভাই তাহলে আপনি চলেন। আমি বললাম যে এই যে বর্ষা মাসে আপনার রাস্তার কাজটা করতেছেন, এবং এই কাজের মধ্যে দেখেন এখানে পুলিশের দ্বৈত ভূমিকা আছে। হাইওয়ে পুলিশ বলতেছে আমার রাস্তা মাত্র গাজীপুরা পর্যন্ত, জেলা পুলিশের রাস্তা হলে গাজীপুর থেকে চৌরাস্তা পর্যন্ত। এখানে এক ধরনের ম্যানেজমেন্ট, ওখানে এক ধরনের ম্যানেজমেন্ট। তাহলে এইটা যদি, এই খোরাখুরিটা যদি এই ড্রেনের কাজটা না করতো, তাহলে কিন্তু গাড়ি ভালোই চলতেছিল। 1, 2 দিকে হচ্ছে এখন ড্রেন, বোটবাজার কাঁচাবাজার, টঙ্গী কাঁচাবাজার, বাস্তুহারা কাঁচাবাজার, গাজীপুর কাঁচাবাজার, গাজীপুরের কাঁচাবাজার, এই বাজারগুলো এখন উচ্ছেদ করতেছে না। মসজিদ কমিটি, তারপরে সেই সামনে বাজার তারা লিজ দিচ্ছে। আমি প্রস্তাব দিলাম যে আপনি সমস্ত কমিটির নিয়ে ডাকেন, যারা প্রশাসন কমিটির বলুক এই জায়গা খালি না রাখলে তোমার কমিটির দায়িত্ব, এর মধ্যে 2-1 ধরে নিয়ে যান, দেখবেন যে সমস্ত রাস্তা খালি থাকবে, প্রশাসন উড়ে করবে না। কারণ এর সাথে আপার সকলে জড়িত, অর্থনৈতিকভাবে সকলে অর্থনৈতিকভাবে জড়িত, ওই দোকানদারের টাকা পায় না এখন। এবং আসলে আমরা যত সমন্বয়ের কথা বলি, যা বলি, বাংলাদেশের সড়ক মহাসড়ক গুলো কেউ দেখভাল করছে না, এমন কোন কর্তৃপক্ষ আসলে কার্যকরী নাই। এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস কাঞ্চন আপনাদের খোঁচা দিয়েই বলছিলেন যে আপনারা হয়তো কিছু করতে পারেন এই অব্যবস্থা দূর করতে, পরিবহন মালিক এবং শ্রমিকেরা, কিন্তু আপনাদের তো একরকম বোধহয় ব্যবসায়িক লাভই হচ্ছে। কারণ আমি আজকে পত্রিকায় পড়ছিলাম যে 2-2.5 গুণ ভাড়া আপনারা নিচ্ছেন ঢাকা চট্টগ্রাম রুটে যাতায়াতে, পণ্য পরিবহন। আপনি সেই কথা, পণ্য পরিবহন বলতে পণ্য পরিবহন তো আসতেই আছে না। পণ্য পরিবহন সবচেয়ে বেশি হলো ট্রেনে যদি পণ্য পরিবহন নিয়ে আসে, 1 টাকা
মানে মাত্র এখানে 96 পয়সা তার পার কেজিতে খরচ হয়। বাসে আসলে মানে টাকা নিয়ে এসে পণ্য পরিবহন 2.5 টাকা খরচ হয়। তো ট্রেনের এই ব্যবস্থা পণ্য পরিবহন আনা উচিত। আর যদি 76 পয়সা খরচ হয় যদি আপনি ইদি আনেন, কার্গো দিয়ে আনেন, তাহলে সেই ব্যবস্থা নদী অচল, আনতে পারতেছে না, এক নির্ভর হচ্ছে মানে টাকের উপর। ভাড়া বৃদ্ধি করার পরও যেহেতু ওভারলোড বন্ধ, আগে যেখানে 20 টনের জায়গায় 30 টন নিত, তখন ভাড়া মানে এভারেজ কম ছিল। যখন বন্ধ হয়ে গেছে তখন পূর্বের ভাড়া নেওয়ার কারণে যেন ঈদের সময় যেন আমরা বলি বাসে বেশি ভাড়া নেই। কেন? সারা বছর বাসে শেরপুর ভাড়া কম নেই, ধরেন 250 টাকা ভাড়া, 150 টাকা নাই, 200 টাকা নাই। যখন যাত্রীর চাপ থাকে পুরো ভাড়া নেওয়ার সময় কয় যে হ্যাঁ তারা করে। প্লেনে কি অবস্থা? আপনি সকালবেলা আসবেন 8,000 টাকা দিতে হবে, আপনি 2:30টার সময় আসবেন 2,500 টাকা দিতে হবে, মানে 8,000 টাকা বা 2,500 টাকা দিতে হবে। এই যে সমন্বয়, আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আপনি বোধহয় জিজ্ঞেস করবেন আরো, চালক মানে এখানে হাইওয়ে পুলিশের একটা সমস্যা আছে, আর ঢাকা শহর খোরাখুরির সমস্যা আছে। আমি দেখলাম কোন চালক মালিক বলেছেন যে চাঁদাবাজির কারণেও নাকি যানজট বেড়ে যাচ্ছে। ওসমান ভাইয়ের একটা প্রশ্ন করতে চাই, কোন চালকরে কোন বিচারের আওতায় নিলে পরে আপনারা স্ট্রাইক করে দেন, গাড়ি বন্ধ করে দেন, তো এই যে দুর্ভোগ যে হচ্ছে, তো সেইটার জন্য তো আপনারা কোনো কিছু, এটাও আপনার উত্তর দেই। আমাদের চালকদের অপরাধের জন্য প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলছে 296 জনের শাস্তি হয়েছে 1.5 বছরে। আমরা যাদের শাস্তি হয়েছে তাদের জন্য কোনো স্ট্রাইক করি নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা স্ট্রাইক করি দেবো না, আমরা বলছি আচ্ছা গাড়ি চালাবো না। সরকার, আমরা যারা ট্রেড ইউনিয়ন করি, কতগুলো নর্মস আছে। যদি আমি আপনার কাছে কোনো দাবি দেওয়া দিই, আপনি যদি বলেন যে এই দাবিটা আমি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে মানবো, আমি কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো কিন্তু ধর্মঘট বা হরতালে থাকতে পারবো না, কারণ আমার কিন্তু নর্মস মেনে কিন্তু আমার ট্রেড ইউনিয়ন করতে হয়। মানে আপনারা জনজীবন স্থবির করে দিতে পারেন না, ধর্মঘটে যাওয়াটা না দিতে পারি না আবার তা না, আমাদের কারণ আমরা পারি। হ্যাঁ, আপনারা মানে আপনি মানে কোন ড্রাইভারের, এই তারেক মাসুদের জন্য মানে হত্যার জন্য অভিযুক্ত ড্রাইভারের জন্য তো আপনারা পথে করি না, আমরা পথে নামি নাই, ধর্মঘট করি নাই। তবে ওইটার আজকে আবার আমি বলি, সেটা একটা রিপোর্ট বইটা আছে ওই দুর্ঘটনার, প্রফেসর শামসুল হক সাহেবের কাছে। ওই রিপোর্টে পরিষ্কার লেখা আছে ওই মাইক্রোবাসের চালক দায়ী ছিল। আপনাদের প্রয়োজন হলে আপনারা, আমাদের দাবি আদায়ের প্রশ্ন হলে আমরা কি কি দাবি আদায় করি, যেমন আমাদের শ্রমিকদের নিয়োগপত্র নাই, এটার জন্য কিন্তু কোনো স্ট্রাইক করে না, আমরা স্ট্রাইক করে আইন করছি স্ব ইউনিয়নগুলি আদায় করার বাস্তবায়ন তো হয় না, কিন্তু নিয়োগপত্রের বাস্তবায়ন হয় না। ধর্মঘট নিশ্চয়ই কোনো সমাধান না। আমি একটা কথা বলে শেষ করব। আমরা ঢাকা শহর যানজটের জন্য বলছি, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরায় একটা পরিবারে 5 জন মেম্বার থাকলে 6টা প্রাইভেট কার, এবং 6 জনের 6টা চালায়। বাজার করার জন্য কেউ প্রাইভেট কার দেয় না, বাজার করার জন্য একটা প্রাইভেট কার রাখে। আমরা বলছি সিঙ্গাপুরের মতো আপনি 5টা 7টা গাড়ি আপনার থাকুক, একটা মাত্র আপনার নাম্বার থাকবে, একটা গাড়ি বেশি দৈনিক আপনি ব্যবহার করতে পারবেন না। ঢাকা শহরে প্রাইভেট কার নিয়ন্ত্রিত হচ্ছে না, অথচ পাবলিক সার্ভিস দিনের পর দিন কমে যাচ্ছে। আজকে থেকে 6 বছর আগে ছিল 11,000, আজকে 6 বছর পরে সব দাঁড়াচ্ছে 5,500। আপনি এর আগের দিনও এই মানে সংখ্যার তফাৎটা বলেছিলেন। আমি অধ্যাপক সারোয়ার জাহান আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, যেদিকে ওসমান আলী নিচ্ছিলেন যে ঢাকা চট্টগ্রামের ক্ষেত্রে যে কার্গোতে মানে নৌপথে আসবার কথা বেশিরভাগ পণ্য, রেল পথে আসবার কথা বেশিরভাগ পণ্য, খরচ কম এবং মানে সেটাই হওয়ার কথা ছিল, নিরাপদে আসবে, কিন্তু বাংলাদেশে তার পথই নেই। 40 বছর আগে তো ছিলই, আপনার রোডের চাইতে ট্রেনে বেশি এবং ওয়াটার সমন্বয়ের কথা বলি, তখন তো আসলে সকল পথ মিলে সমন্বয়টা হতে হবে। হ্যাঁ, কিন্তু পরিকল্পনা হতে হবে। ওই যেটা বললাম যে দূরদর্শিতার অভাব, যে কারণে এট দি কস্ট অফ ওয়াটারওয়ে, এট দি কস্ট অফ রেলওয়ে, মানে রোডের উপরে বেশি দেওয়া হচ্ছে। এখন যেমন ধরেন যে এখন প্যাসেঞ্জার 86% কিন্তু রোডে চলাচল করছে, অনলি 8% ওয়াটারওয়েতে, অনলি রেলে 6%, যেটা কিন্তু আগে অনেক বেশি ছিল। আর আপনার 6% আর 86% রোডে এবং পণ্যের ক্ষেত্রে আপনার রোডে 80%, ওয়াটারওয়েতে 16%, রেলে 4%। এখন অবস্থা এটা নেই। এখন
যার ফলে যে হচ্ছে কি আপনার গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আমি একটা হিসাব করে দেখেছি যে গাড়ির সংখ্যা যেমন এখন প্রায় আছে 18 লক্ষ, আপনার 20-21 সালে যদি দেশের এই যে জিডিপির গ্রোথ রেট যেটা চলছে এটা এইভাবে মেনটেন করা যায় এবং বেড়ে যায়, তাহলে 20-21 সালে সেটা হবে 26 লক্ষ, 25-26 সালে সেটা হবে 40 লক্ষ, এবং 40-41-এ গিয়ে সেটা আপনার দাঁড়াবে 33.9 মিলিয়ন, 3 কোটির বেশি। কাজে এই যে গাড়ির সংখ্যা বাড়া, আপনি ক্যান ইউ থিঙ্ক অফ যে এই রাস্তাগুলো সেটা হ্যান্ডেল করতে পারবে? কোনোভাবেই আপনি 6 লেন করেন, কোনোভাবেই পারবে না। একটাই অল্টারনেটিভ আছে, আপনাকে রেলওয়েকে এটা স্ট্রেংথেন করতে হবে, 2টো রেল করতে হবে। আর এই যে ঢাকা চিটাগাং হাইওয়ের একটা বড় কারণ হচ্ছে এই যে কনজেশনের, যে এই যে যে আপনার কন্টেইনার ইয়েগুলো, কার্গো যে আপনার বড় বড় আপনার ট্রাকগুলো, এবং এরা করে কি যে এটাকে চেঞ্জ করে আপনার 5-6 টনকে 20 টন 30 টন বানিয়ে দিচ্ছে। এবং একটা বিরাট একটা প্রায় 30-40% কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই রেলওয়ে এবং ওয়াটারওয়েতে, কিন্তু পোর্ট থেকে আপনি ঢাকায় বা বিভিন্ন জায়গায় নিয়ে আসতে পারেন, কিন্তু সেটা হচ্ছে না কারণ আপনি রেলওয়ের কে এমফেসিস দিচ্ছেন না, ওয়াটার উপরে কোনো ধরনের এমফেসিস দিচ্ছেন না। এবং ইলিয়াস কাঞ্চন, আমাদের সড়ক কি আসলে ভার বইতে পারবে? মানে আপনি সড়কে কয়েক দশক ধরে আমাদের নিরাপত্তা চাইছেন, এখন তো সড়কেরও নিরাপত্তা চাওয়ার আসলে সময় এসেছে মনে হচ্ছে। যার জন্য নাম হলো নিরাপদ সড়ক চাই। মানে এবং এই সড়ক কিন্তু শুধু সড়ক যে তা না, এটা ওয়াটার, তারপর রেলওয়ে, সবকিছু মিলে আমরা সড়ককে সড়ক ধরি। তো আসলে সত্যি কথা বলতে যে আমরা শুধু বলেই যাচ্ছি, কিন্তু ওইভাবে কাজগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যেমন আমরা রেলওয়ের কথা, এই যে ওসমান ভাই যেরকম বললো, আমিও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি রেলের কথা বলে আসতেছি, কিন্তু রেলকে কিন্তু সেইভাবে কার্যক্রম করা হয়নি। এবং আশ্চর্যের বিষয় আরেকটি জানেন যে আপনার ঢাকার চতুর্দিকে কিন্তু একটা প্ল্যান করা হয়েছিল যে সেখানে আপনার গিয়া লঞ্চ কিংবা সার্কুলার ওয়াটারওয়ে। এখন এটা প্রধানমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন তিনি ঢাকা থেকে অন্তত গোপালগঞ্জ যেতে চান। এটা করা হয়েছিল, কিন্তু এটা কিন্তু মানে কার্যক্রম করতে পারেনি। কেন করতে পারেনি জানেন? কারণ হলো যে এখানে যারা এই প্ল্যানটা করেছিল, এই প্ল্যানটা মানে ইঞ্জিনিয়ারিং যে ডিফল্টটা, সেটা কিন্তু তারা জেনে শুনেও কিন্তু ডিফল্ট রেখে দিয়েছে। যখন এই প্ল্যানটা করা হয় তখন কিন্তু শুকনার সময় ছিল, তো শুকনার সময় যখন এই নদীগুলোর উপরে যে ব্রিজগুলো, সেগুলো নিচ থেকে দেখেছে যে বেশ অনেক বুঝছেন, কিন্তু এটা বর্ষাকালে যখন পানি হয় তখন কিন্তু এই ব্রিজগুলো নিচে যেতে পারে না। এখন হয়ে কি হয়, আপনি ব্রিজ ভাঙতে হবে, নাহলে ওই লঞ্চ বাতিল করতে হবে। অসংখ্য ধন্যবাদ। ব্রিজ ভাঙে নাই, লঞ্চ বাতিল করেছে। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন, ওসমান আলী, এবং ধন্যবাদ অধ্যাপক সারোয়ার জাহান। আপাতত বিদায় রাজকাহন থেকে।